অন্যতম উৎসই হলো তাদের গানের মধ্যে খারাপ কথা থাকবে, অশ্লীলতা থাকবে, বেহায়া করা থাকবে। যেরকম মমতাজ নামে একজন ম্যাডাম ছিলেন কিছুদিন আগে, এখন জেলে আছে। ওনার আনন্দ অনুষ্ঠানে উনি গান বলতেন যে বন্ধু যখন বললোই আমার বাড়ির পাশ দাইতে যায় আমার বুকে দিকতে ফাইটে যায়। তার বন্ধু বিয়ে করে তার বউ লয়ে যাইতে আছে, তাই আরেকজনের বউ দেখলে তোর বুক ফাটবে কেন? এই গান শোনাই শুনাই আমাদের যুব সমাজের চরিত্র ফাটাই দিছে, ঠিক না? তাই যেই গান শুনলে, যেই আনন্দ অনুষ্ঠানে যুব সমাজের চরিত্র নষ্ট হয়, ওইটা কি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতিতে কোনো অশ্লীলতা বেহায়াপনার জায়গা নাই, ঠিক কিনা? আমাদের আনন্দ অনুষ্ঠান আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হবে, মাকে নিয়ে বাবাকে নিয়ে গান হবে। আমরা এইগুলো শুনে শুনে আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বত, মা বাবার প্রতি ভালোবাসা আমাদের দিনের ভিতরে আরো বেশি হবে, ঠিক না? এটাই আমাদের আনন্দ অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে যেহেতু কোনো অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, সবই আল্লাহ আল্লাহ রসুলের গুণগান। আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? আর যারা ওই বুক ফাইটে যাওয়া গান গায় তাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত না গজব? এই সবাই চিনলেই যে বললা গজব। আজ পর্যন্ত দেখছো মমতাদের কনসার্টে ঠাটা করি মানুষ মরে গেছে? আসলে গজব বলতে যে খালি উপর থেকে দরুন করে একটা ঠাটা পড়বে ওইটার নামই গজব। গজব বিভিন্ন ভাবে আসতে পারে, ঠিক না? এই যে সে এখন জেলের ভিতর আছে, এটাই আল্লাহর গজব, ঠিক না? তারপরে অনেক বছর মানুষকে জুলুম করতে করতে একদল হঠাৎ করে পলাই চলে গেছে, এটাই আল্লাহর গজব, ঠিক না? এরকম গজব বিভিন্ন ভাবে আসে, প্রাকৃতিক ভাবেও আসে। প্রাকৃতিক ভাবে কেমন? ওই যারা অপসংস্কৃতির অনুষ্ঠান করে তাদের অনুষ্ঠানের সিস্টেম হলো ওই হারমোনিয়াম, ঢোল, তবলা এইগুলা থাকে, ঠিক না? আমাদের শিল্পীদেরকে হারমোনিয়াম, ঢোল, তবলা দিয়ে গান গাইছি, খালি গলাই গাইছি, এতেই আমাদের আনন্দের কমতি নাই, ঠিক না? আর যারা অপসংস্কৃতির গান গায় ওদের হারমোনিয়াম, ঢোল, তবলা ছাড়া একটু গাইতে দিয়ে একটা গান গাইতে গাইতে গলা দেখবা যে একটু পর হাড়ি সাজা কণ্ঠ হয়ে গেছে। হাড়ি সাজা কণ্ঠ মানে বুঝছো? ওই হাড়ি সাজতে যেমন ক্যার ক্যার করে আওয়াজ হয়, ওরকম ক্যার ক্যার করে আওয়াজ হয়ে গেছে। অর্থাৎ ওদের ওই বাদ্যযন্ত্র ছাড়া ওদের গলার কোনো বেল নাই। আর আমাদের সাইফুল্লাহ 1 ঘন্টার উপরে গাইলো, ঠিক না? কিন্তু এখনো গলা এখনো গাইতে দিলে এখনো গাইতে পারবে ইনশাআল্লাহ। তো এটা হলো এই সুস্থ সংস্কৃতি অপসংস্কৃতি পার্থক্য। ওই যে ওদের অনুষ্ঠানে আল্লাহর গজব কেমনে নাযিল হয় একটা উদাহরণ দিই। ওদের অনুষ্ঠানের মূল ইনস্ট্রুমেন্ট হলো হারমোনিয়াম, ঢোল, তবলা। মূল যে শিল্পী সে হলো হারমোনিয়াম বাজায়, তাই না? হারমোনিয়াম বাজায়, গান গায়, পাশে আরেকজন ঢোল বাজায়, আরেক পাশে একজন তবলা বাজায়। তো এই সিস্টেমে গান বলতে বসতে এখন গান শুরু করবে, ঠিক ওই সময় আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক গজব চলে গেছে। প্রাকৃতিক গজব মানে ওই যে মূল শিল্পী হারমোনিয়াম যার গান তার টয়লেটে চাপ দিছে। এখন সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো গান বাদ দিয়ে উঠে টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা পরিবেশন করার দরকার। কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে, সুরে সুরে বলতেছে এখন এই পাশে যে ঢোলওয়ালা বসা, সে চিন্তা করলে আমার একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলওয়ালা ঢোল বাজায় আর বলে তাকিম তাকিম তুমি চাই পাচাই রাখো তাকিম তাকিম। তো এই পাশে যে তবলাওয়ালা বসা, সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলাওয়ালা তবলা বাজায় তেরে কেটে থাক, চেপে চেপে থাক, চেপে চেপে থাক। আমাদের এখানে ঢোল, তবলা, হারমোনিয়াম কিছু নেই, আমাদের চেপে চেপে রাখার দরকার নেই, ঠিক না? আমরা খালি বেলা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাই, এটাই আমাদের আনন্দ, ঠিক আছে না? আচ্ছা, অনুষ্ঠানে গেলে সব এখানে আমার ডিভিশনের ডায়লগ, জি 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 লাগবো, ডিভিশনের ডায়লগ লাগবো। আমার এই যে কেস অস্থির লাগতেছে। তো এই ফ্যানটা সারেন তো অসুস্থ সুইচ কোজে সুইচ কই কোজে ফ্যানে সুইচ কোজতেছে বেটা। এখন আমাদের দেশে এই মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট সবার হাতে হাতে চলে আসছে, তাই না? আমরা যখন তোমাদের সমান ছিলাম, অর্থাৎ আমরা যারা 90 দশকে আমাদের জন্ম যাদের, আমাদের সময় কিন্তু এত মিডিয়া ছিল না। আমাদের সময় পুরা পাড়া ঘুরলে একবারই টেলিভিশন পাওয়া যেত, তাও সাদা কালো, তাও এই একটু দেখার পর ঝিরঝির করতে একজন আবার বাসের আগে উঠে অ্যান্টিনা নাড়াচাড়া করা লাগতো, তারপর আবার ক্লিয়ার হইতো। কিন্তু আমাদের সময় একটা আনন্দ ছিল যে
ওই যেহেতু কারো কাছে অত মিডিয়া ছিল না, ওই শুক্রবার আসলে পাড়া সব পোলাপান জায়গায় যে তোমরা যেরকম সবাই এক জায়গায় বসা, আমরা ওই টিভি আলা বাড়ি যাই বসতাম, বসে আলিফ লাইলা জিন্দাবাদ দেখতাম। নাম মনে আছে না যারা পড়া আছেন? তুই যে তোর জন্ম হয়েছে, তুই যে কইস বড় বেশি গেছি। যাই হোক, তখন একটা আনন্দ ছিল যে টেলিভিশন একটা থাকলেও ওই টেলিভিশনে যে অনুষ্ঠানটা দেখাইতো ওইটা পাড়ার সবাই একসঙ্গে দেখা যাইত, এরকম সামাজিক একটা অবস্থা ছিল। কিন্তু যখন ওই টেলিভিশনটা রঙিন হয়ে গেল, তারপর আস্তে আস্তে বাইরের স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো, আস্তে আস্তে অশ্লীলতা বেহায়াপনা টেলিভিশনের ভিতর চলে আসলো। এখন টেলিভিশনের পরিবেশটা এমন যে পাড়ার সবাই একসঙ্গে দেখা তো দূরের কথা, পরিবারের সবাই একসঙ্গে দেখার মতো পরিবেশ নাই, ঠিক না? টেলিভিশনে এখন অশ্লীলতা বেহায়াপনা চলে আসছে। আর আমাদের সময়ের যেই জনপ্রিয় একটা মাত্র চ্যানেল ছিল বিটিভি, সেই বিটিভি আর এখন বিটিভি নাই, বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি। অর্থাৎ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভি ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। এই হলো বিটিভি নিউজ। তারপরে ওই অন্যান্য যে চ্যানেলগুলো আছে ওতে যা দেখায় কোনোটা শিক্ষণীয় কোনো অনুষ্ঠান। এই যে টক শো গুলো হয় আমাদের চ্যানেলে, এই টক শোতে, টক শো মানে কি রাজনৈতিক দলের দুই নেতারে বসাই দিয়ে যে আপনারা ঝগড়া করেন। আজ পর্যন্ত কোনো টক শোতে কিন্তু কোনো ফাইসালা হয় না। ফাইসালা হয়েছে ওই ঝগড়া করতে করতে যখন দুইজন নেতা উত্তেজিত হয়ে যায় তখন উপস্থাপক বলে যে আপনারা ঠান্ডা হন, আমাদের অনুষ্ঠানের বাকি পর্ব আগামী পর্ব অনুষ্ঠিত হবে। এই হলো টক শোর বিষয়বস্তু। এই যে রান্না বান্না গুলা যা দেখে, রুচিসম্মত কোনো রান্না শিখাইলে তাও কাজ হইতো। যে কিকা ফেরদৌসি নামে এক মাতারি আছে, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বেঁধে দেয়, দেখলেই বমি আসে। এই হলো টেলিভিশনের অবস্থা। যারা রুচিসম্মত মানুষ আছে এরা দেখে না। একজন মানুষ অনেকদিন পর টেলিভিশনের সামনে বসছে যে দেখি টেলিভিশনে কি হয়, এখন বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না। একটাই খেলাধুলা, একটাই খবর, একটাই সিনেমা, একটাই গান, একটাই টক শো, একটাই রান্না বান্না। সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। এখন আমি তোমাদেরকে যেটা শোনাবো সেটা হলো যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, বুঝবা যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে? টেলিভিশন অন করবো? আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক বেড়াকাল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আর তার বলার শেষই হয় না। বাবা কেন আশরাফুল সদরে হাত ধুয়ে মেরেছেন এবং চামড়া। নিদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকবেন। তোমাদের যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলে সেখান থেকে 10টি বোমা এঁকে তাদের রেখে উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট আউট আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মধ্যে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলিয়ানন্দে। আমি বনফুল এই ধরনের তিনি লতা পাতাকা যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম তরুণীদের অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছা মতো মিশিয়ে নিবেন। আমরা যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি কাবার অঞ্চলে সীমানার বাইরে। এরই মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণীর জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায়ী সিডরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি এখন যদি আমার হাতের মুঠোয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই কথা বলেন।
সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশতরান পুরা করলেন। নিদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থায় তেল নিয়ে তেলস্নাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি কি পরিবেশন করেন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনারা এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কচা কচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশের হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। দেখে করবো মনে হয়। ওই যে তাবলিগের 6 নম্বর যে শুনতে চান, ওইটা অনেক সমালোচনা আছে। মানে তাবলিগের মতো একটা দাওয়াতি বিষয়টা আবার ওই নায়ক সিনাগল কণ্ঠে বলছিলাম তো, ওইটা অনেক সমালোচনা হয়, অনেকে এটা ভালো চোখে দেখে না। এই কারণে ওই কণ্ঠগুলো আমি শোনাবো, কিন্তু ওই 6 নম্বর দিয়ে না, একটু ভিন্নভাবে। ঠিক আছে? তো এখন একজন কবির সাক্ষাৎকার হবে, সাক্ষাৎকার নেবে খালেদ সাইফুল্লাহ, আর আমি হইলাম সেই কবি। ঠিক আছে? সাক্ষাৎকারটা শোনো, এর ভিতর তোমরা ওই ডিপ জলের কণ্ঠ পাবা, সবাই কণ্ঠ পাবা। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কবি সাহিত্যিকদের সাক্ষাৎকার শুনেছি। আজ একজন বিরল কবির সাক্ষাৎকার শুনবো। কবির নাম আমরা কবির কাছ থেকেই শুনবো। মঞ্চে কবিকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মঞ্চে আগের থেকে খারাপ হয়েছিলাম। কবি সাহেব, আপনার নাম কি? আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশাপাশি চিকিৎসাও করেন নাকি? চিকিৎসা করলেই যে সে কবিরাজ হয়, এটা তোমার কি বলছে? এত বেশি বোঝা তো ভালো না। তোমরা এই ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আমাদের কিছু দেশের নাম যদি বলতেন। ওই সব দেশ তুমি চেনবা না, সব ওই মিডিল ইস্টের ওই পাশে। এই মনে করো নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, বহু দেশ সফর করছি। আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করছেন? আমি অনেক আগে থেকে কবিতা লিখে, প্রায় 1900 কাল থেকে কবিতা লিখে। আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন আমাকে। আমি তো বলছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদার জন্ম হয় না। এমনকি তোমরা যাদের কবিতা পড়ো, এই যে রবি ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, এরাও আমার জুনিয়র, এদের আগে থেকে আমি কবিতা লিখি। আর তোমরা তো আধুনিক যুগের পোলাপান, কত কিছু আপডেট পাইছো। হ্যাঁ, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার, শিকার, দীর্ঘিকার, মেলা কিছু পাইছো। আমার যুগে কিন্তু এত কিছু ছিল না। হ্যাঁ, এই যে তোমরা আরবি পড়ো, আরবির জবরদের বেশ কিন্তু একসময় ছিল না, হরফগুলা ছিল। পরবর্তীতে জবরদের বেশ আবিষ্কার হয়েছে। আমিও যে যুগে কবিতা লিখি তখন সরাসরি আবিষ্কার হয়েছে, আকার শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার। তাই তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননি কুসুম কলি, সকলে ফুটিল। ওই কবিতাটা আমার লেখা। কিন্তু ওই কবিতাটা আমি যখন লিখি তখন আকার শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় না। তো সর্বপ্রথম আমি কবিতাটা লিখছিলাম এইভাবে, পখসব কররব রতপহল, কননক সমফল সকল ফটল। কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাঁকা। কিছুদিন পরে যে রশ্মিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিটিসিবি কিরিদিবি রীতি পিহিলি, কিরিমি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি। তারপরে যখন রশ্মিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল কুকুসুবু কুরুরুবু ঋতুকু হইল, কুরুনু কুসুমু ফুলি শুকুলু ফুটুল।
যখন এই কার আবিষ্কার হলো আমার কবিতাগুলো পিঠে সেবে কেড়ে রেবে রেতে ফেলে কেড়ে নিকে সেবে ফেলে সেকেলে ফেটে যখন ও কার আবিষ্কার হলো আমার কবিতাগুলো পোকো শুভ করোরো রতপ হলো কোরো সমুখ হলো সকল ফটো যখন ওঙ্কার আবিষ্কার হইল আমার কবিতাগুলো বৌ খৌ সৌ বৌ কৌ হৌ 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 রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ কৌ ফৌ। আচ্ছা, এতক্ষণ তো আমরা আকার রস্যকার সম্পর্কে জানলাম। যখন অক্ষরও আবিষ্কার হয়নি তখন কিভাবে লিখতেন আপনি? অক্ষর যখন আবিষ্কার হয় তখন আর লেখবো কি দিয়ে, তখন ইশারা ইঙ্গিতে এটা লেখছিলাম। আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করতো তাহলে কিভাবে আবৃত্তি করতো? হ্যাঁ, তোমরা তো ইসলামী সাংস্কৃতিক চর্চা করো, সুস্থ সাংস্কৃতিক চর্চা, তোমরা তো আমার কবিতা আবৃত্তি করো, তোমাদের কাছ থেকে একটু শুনছি। আমি একদিন চিন্তা করলাম ওই মিডিয়া জগতের ওরা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে একটু শুনে আসি। এই জন্য আমি একদিন ওই সিনেমা জগতে গেলাম, এফডিসিতে গেলাম। এফডিসিতে গেট দিয়ে ভিতরে হান দেখে দিয়ে টিপজল খারাই গেছি। তা টিপজলকে বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করে তো। তা সে আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে করে হয়ে গেছে। আমি বললাম সর্বনাশ, আমার কবিতা তো এত ভয়ঙ্কর না, কবিতা একটু ভালোভাবে আবৃত্তি করতে হবে। আমি আর একটু সামনে যাই দিয়ে মিশা সদর হারাই গেছি। তাকে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো। সে আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তোরটা তারও বেশি ভয়ঙ্কর, এটা তো ফুল ফুটার কবিতা, এত ভয়ঙ্কর আবৃত্তি হবে না। তার একটু সামনে যেতে আমাকে বেশি কাবিলা খারাই গেছে। তাকে যে বললাম যে ভাইটি তুমি একটা আবৃত্তি করো। তো কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে স্যাট করে দিয়ে, আর কাননে কুসুম করি সব ফুটে গেছে ভ্যাট করে দিয়ে। তা আমি বললাম যে ঠিক আছে, তোর আবৃত্তিটা মোটামুটি আঞ্চলিক ভাষায় ভালোই ছিলে, কিন্তু মাঝখানে স্যাট করে দিয়ে ভ্যাট করে কোন সময় এলো, এটা তো আমি লাগাই দিই। আমি বললাম তোর কি হবে না, আমি আরেকটু সামনে যাই। আরেকটু সামনে যাই দেখি উমর সানি খারাই দিচ্ছে। ও তো আবার কথায় কথায় কান দে। তোরে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। কান্দি কান্দি কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তুই কান দিস না, এটা কি কান্দার কবিতা নাকি? এটা তো আনন্দের কবিতা বেটা। আমি বললাম তোরে কি হবে না, আর একটু সামনে যাই দেখি মান্না খারাই দিচ্ছে। মান্নাকে বললাম, সে আবার গাল চাপাইছে ওই কথা পাই। সে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম না, তোর ভয়েসটা সুন্দর আছে, কিন্তু মাঝখানে আম্মা জানাই দেবো। আমি তো কবিতার ভিতরে আম্মা জান লিখিনি। তারপরে গেলাম ছিল রুবেলের কাছে। রুবেলের বলতে ও তো কথায় কথায়